গুড আফটারনুন প্রত্যেককে। দেখো, আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে রঙ্গমঞ্চের ইতিহাস, সেখান থেকেও পাথুরিয়াঘাটা রঙ্গনাট্যালয় সম্পর্কে আলোচনা করব। পাথুরিয়াঘাটা রঙ্গনাট্যালয়। নাট্যপ্রেমী মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর দীর্ঘকাল ধরে নানা রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা ও পরিচালনার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করেছিলেন। ওরিয়েন্টাল থিয়েটার, রামজয় বসাকের বাড়ির নাট্যশালা, বেলগাছিয়া নাট্যশালা প্রভৃতির সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন তিনি। প্রসন্নকুমার ঠাকুর 1831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করে ধনী গৃহে শৌখিন নাট্যশালা প্রতিষ্ঠার যে ধারা সৃষ্টি করেছিলেন, সেই ধারারই ক্রমে একসময় জাতীয়তাবাদী চিন্তা মূর্ত হয়েছে যতীন্দ্রমোহন ঠাকুর প্রতিষ্ঠিত পাথুরিয়াঘাটা রঙ্গনাট্যালয়। পাথুরিয়াঘাটা রঙ্গনাট্যালয় বা বঙ্গনাট্যালয় আমরা বলতে পারি। সেই বঙ্গনাট্যালয়ের সামগ্রিক ইতিহাস পর্যালোচনা করলে এর দুটি অধ্যায় আমাদের চোখে পড়ে। এক হলো সৌরীন্দ্রমোহন ঠাকুর পরিচালিত নাট্যালয়, দুই হলো যতীন্দ্রমোহন ঠাকুর পরিচালিত নাট্যালয়। সৌরীন্দ্রমোহন একজন নাট্যোৎসাহী ব্যক্তি ছিলেন। বেলগাছিয়া নাট্যশালা বন্ধ হয়ে যাওয়ার পরই তিনি তাদের আদি বাড়ি গোপীমোহন ঠাকুরের নাচঘরের ছোট রঙ্গমঞ্চে নাটক অভিনয়ের আয়োজন করেন। কিন্তু সৌরীন্দ্রমোহনের নাট্যপ্রয়াস ছিল গতানুগতিক ও প্রাচীন পন্থানুসারী। তাই তিনি 1859 খ্রিস্টাব্দের জুলাই মাসে কালিদাসের লেখা সংস্কৃত নাটক মালবিকাগ্নি মিত্রমের রামনারায়ণ তর্করত্ন বাংলা অনুবাদ অভিনয়ের ব্যবস্থা করেন। অর্থাৎ বেলগাছিয়া নাট্যশালা রামজয় বসাকের নাট্যশালার মৌলিক নাটক অভিনয়ের যে অঙ্গীকার পরোক্ষে শ্রুত হয়েছিল, এখানে তা রক্ষিত না হয়ে শুধু সংস্কৃত নাটকের অনুবাদের অভিনয়ের পথকেই অবলম্বন করা হয়েছিল। এবং 1860 খ্রিস্টাব্দের 7 জুলাই এই নাটকটি দ্বিতীয়বার অভিনীত হয়েছিল। মালবিকাগ্নি মিত্রম নাটকের দুটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরীন্দ্রমোহন ঠাকুর, যিনি ছিলেন কঞ্চুকি, এবং মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ছিলেন বিদূষক। বিশেষ তথ্য থেকে এই কথাও জানা, দেশীয় বাদ্যযন্ত্রের প্রয়োগ, বৃন্দাবাদনের প্রয়োগের ফলে দর্শকদের কাছে বিশেষভাবে অভিনন্দিত হয়েছিল এই অভিনয়। 1860 খ্রিস্টাব্দের 23 জুলাই সংখ্যার সোমপ্রকাশ পত্রিকা থেকে এসব তথ্য মেলে। এই পত্রিকায় সৌরীন্দ্রমোহন ও মহেন্দ্রনাথের অভিনয়েরও প্রশংসা করা হয়েছিল। পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের অবৈতনিক সম্পাদক ছিলেন ঘনশ্যাম বসু। সৌরীন্দ্রমোহন ঠাকুর পরিচালিত বঙ্গনাট্যালয়ের সম্পর্কে আর তেমন কোনো তথ্য মেলেনি। পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের জন্ম প্রকৃতপক্ষে মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের প্রয়াসেই ঘটেছিল। এই নাট্যালয় এই পর্যায়ে আকারে হয়েছিল অনেক বৃহৎ, এবং এই মঞ্চে দীর্ঘদিন ধরে চলেছিল নানা ধরনের নাটকের অভিনয়ও। এই রঙ্গমঞ্চে প্রায় 200 দর্শকের বসবার আসন ছিল। এই শৌখিন নাট্যালয়ে 1865 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর যতীন্দ্রমোহন ঠাকুর রচিত বিদ্যাসুন্দর নাটক মঞ্চস্থ হয়েছিল। কাহিনী ভারতচন্দ্রের, তাই বিষয়বস্তুর দিক থেকে নাটকটিতে মৌলিকতার অভাব ছিল, কিন্তু নাট্যকারের রচনা চাতুর্যে এটি দর্শক মন জয়ে সমর্থ হয়েছিল। বিদ্যাসুন্দর নাটকে নানা চরিত্রে যারা অভিনয় করেছিলেন তারা হলেন রাজা বীরসিংহ, রাধাপ্রসাদ বসাক। মন্ত্রী রাজা বীরসিংহ হয়েছিলেন রাধাপ্রসাদ বসাক। মন্ত্রী ছিলেন হরিমোহন কর্মকার। সুন্দর মহেন্দ্রনাথ মুখার্জি, গঙ্গাভাট গিরিশচন্দ্র চ্যাটার্জি, বিদ্যা মদনমোহন বর্মন, হীরেমালিনী কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়, ধূমকেতু হরিচরণ ব্যানার্জি, সুলোচনা যদুনাথ ঘোষ, চপলা হরকুমার গাঙ্গুলি, প্রহরী ব্রজদুর্লভ দত্ত, প্রতিহারী অমরনাথ চ্যাটার্জি, বিমলা নারায়ণচন্দ্র বসাক প্রমুখ।
নব উদ্বোধন রজনীতেই অর্থাৎ 1865 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর বিদ্যাসুন্দর নাটকের সঙ্গে অভিনীত হয়েছিল রামনারায়ণ তর্করত্নের লেখা যেমন কর্ম তেমন ফল প্রহসনটি। যেমন কর্ম তেমন ফল প্রহসনটি লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন মহাশয়। এটি গ্রাম্য সংযাত্রার আদলে তৈরি। ভোলানাথ এবং মুনসেফের মতো দুই সম্ভ্রান্ত ব্যক্তি নিজ নিজ লাম্পট্য দোষে সমস্ত সম্মান খুইয়েছেন। মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়ে রোগ প্রকাশের প্রায় 4 বছর পরে রচিত এই প্রহসনের মুনসেফ চরিত্রে ভক্তপ্রসাদের ছোঁয়া থাকা সত্ত্বেও সেটি জীবন্ত হয়ে উঠতে পারেনি। বিদ্যাসুন্দর এবং যেমন কর্ম তেমনই ফল একই সঙ্গে প্রায় 10 বার পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ে অভিনীত হয়েছে বলে জানা যায়। বিদ্যাসুন্দরের দ্বিতীয় অভিনয় রজনীতে দর্শকদের আসনে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ছিলেন রেওয়ার মহারাজা। অভিনেতাদের অভিনয় দর্শনে প্রীত হয়ে তিনি তাদের প্রত্যেককে একটি করে কাশ্মীরি শাল এবং সবাইকে নগদ 3000 টাকা করে উপহার দেবার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু যেহেতু অভিনেতারা প্রায় সবাই উচ্চ বংশোদ্ভূত ভদ্র সন্তান, সেহেতু তারা এই উপহার প্রত্যাখ্যান করেছিলেন। রাজা মহারাজাদের অভিনয় এক প্রকার অনুরাগ সে যুগের সংবাদপত্রে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। 1866 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ে অভিনীত হয়েছিল বুঝলে কি না প্রহসনটি। প্রথমে নাটকটির আখ্যাপত্রে নাট্যকারের নাম ছিল না, সেই কারণে বুঝলে কি না নাট্যকার রূপে দুজনের কথা উল্লেখ করেছেন নাট্য বিশারদেরা। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে এটি প্রিয় মাধব বসুর লেখা, কিন্তু ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে তিনি মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের ভগিনীপতি নবীনচন্দ্র পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের অন্যতম অভিনেতাও ছিলেন। বেঙ্গল লাইব্রেরির তালিকায় 1874 খ্রিস্টাব্দের প্রকাশিত দ্বিতীয় সংস্করণের বুঝলে কি না পুস্তকের স্বত্বাধিকারী রূপে নবীনচন্দ্রেরই নাম আছে। এই প্রহসনটি ঠাকুরবাড়ির জ্ঞাতি কোন্দলকে প্রকাশ করে দিয়েছে। প্রহসনটির দৃশ্যপট, অভিনয় এমনকি সঙ্গীত পরিচালনা দর্শকদের তৃপ্ত করেছিল। 1866 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বরের বেঙ্গলি পত্রে এই অভিনয়ের বিস্তৃত খবর প্রকাশিত হয়েছিল। 1869 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি পাথুরিয়াঘাটার বঙ্গনাট্যালয়ে অভিনীত হয়েছিল ভবভূতির সংস্কৃত নাটক মালতী মাধবের রামনারায়ণ তর্করত্নকৃত অনুবাদ। কোন গ্রন্থে মালতী মাধবের অভিনয় তারিখ ভিন্ন হয়েছে? রামনারায়ণ তর্করত্নের আত্মকথা থেকে জানা যায় যে এই রঙ্গালয়ে এই নাটকটি 10-11 বার অভিনীত হয়েছিল। 1870 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি রামনারায়ণ তর্করত্নের দ্বারা অনুদিত কালিদাসের মালবিকাগ্নি মিত্রমের সঙ্গে রামনারায়ণের লেখা আরও 2টি প্রহসন অভিনীত হয়। প্রহসন দুটি হল চক্ষুদান ও উভয় শঙ্কর। চক্ষুদানে রয়েছে লম্পট মাতাল নিকুঞ্জের চরিত্র পরিবর্তনের জন্য পত্নী বসুমতীর পুরুষবেশী নাপতে বউয়ের সঙ্গে প্রেমের অভিনয়। শিক্ষামূলক এই প্রহসনটির উপদেশ অংশের আধিক্য প্রহসনটিকে সফল হতে দেয়নি। উভয় সংকটে বহুবিবাহ সমস্যার একদিক তুলে ধরে উভয় সংকট যে রচনাটি, উভয় সংকট হচ্ছে এক প্রহসন, সেই প্রহসনে কিন্তু বহুবিবাহ সমস্যার একদিক তুলে ধরা হয়েছে হিউমারের মাধ্যমে। স্বামীর সেবায় অধিকার নিয়ে 2 সতীনের ঝগড়া, ফলে স্বামীর অতিরিক্ত মঙ্গল চিন্তার কারণে তার জীবনের বিড়ম্বনা ঘটেছে এতে। 1871 খ্রিস্টাব্দে পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ে কোনো অভিনয়ই হয়নি। 1872 খ্রিস্টাব্দে 13 জানুয়ারি এই মঞ্চে অভিনীত হয়েছিল রামনারায়ণ তর্করত্নের রুক্মিণী হরণ ও উভয় সংকট। এরপর 1873 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি বড়লাট লর্ড নর্থব্রুক পাথুরিয়াঘাটার রাজবাড়িতে আসেন। তার সম্মানার্থে ওই দিন বহু সম্ভ্রান্ত দেশীয় ও বিদেশি ব্যক্তিবর্গের কাছে রুক্মিণী হরণ ও উভয় সংকটের পুনরাভিনয় হয়। বিদেশীয়দের সুবিধার্থে এই নাটক দুটির বিষয়বস্তু নাটকের সূচনায় ইংরেজিতে জানিয়ে দেওয়া হয়েছিল। অভিনয় শেষে গভর্নর জেনারেল গৃহস্বামী ও অভিনেতাদের ধন্যবাদ দেন। এই অভিনয়ের পর দীর্ঘদিন পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের অভিনয়ের কোনো খবর পাওয়া যায়নি। 1881 খ্রিস্টাব্দে এই রঙ্গমঞ্চে শেষ যে ক্ষুদ্র নাটকটি অভিনীত হয়েছিল সেটি সৌরীন্দ্র মোহনের লেখা রসাবিষ্কারক
বৃন্দ। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের গুরুত্ব নানা দিক থেকে আলোচনার অপেক্ষা রাখে। প্রথমত হলো শৌখিন নাট্যশালাগুলির অন্তর্ভুক্ত হলেও পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয় দীর্ঘস্থায়ী রঙ্গমঞ্চ। এর অস্তিত্ব প্রায় 22 বছর 1859 থেকে 1881 অনুভূত হয়। শৌখিন নাট্যশালাগুলির মধ্যে এতেই মোটামুটি নিয়মিত অভিনয় হয়েছিল। অবশ্য মাঝে দুবার দীর্ঘ বিরতির কথা ও স্মরণে রাখতে হয়। এই নাট্যমঞ্চে দেশীয় বৃন্দবাদনের প্রয়োগ করা হয়েছিল সার্থকভাবে। পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের অভিনয় ক্রিয়া মূলত রামনারায়ণ তর্করত্নের নাটকের উপরই নির্ভর করেছে। এই নাট্যশালায় অভিনয় দর্শনে পরবর্তীকালের বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি অনেক কিছু শিক্ষা করেছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয়ের প্রথম পর্বের অভিনয় প্রয়াস জাতীয় রঙ্গালয় প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করেছে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ভিডিওতে আছে পরের কিছু আলোচনা, তার জন্য অপেক্ষায় থাকো এবং লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্ত ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।